এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বাইরের ওয়েদারটা একটু অন্যরকম, ঝড় বৃষ্টির একটা প্রবণতা রয়েছে। আর দিনের বেলা প্রচন্ড গরম ছিল, কিন্তু দুপুরের পর বেশ একটু বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা ওয়েদার। তা যাই হোক, অনুষ্ঠান করব কি নিয়ে করব সেরকম ভাবনা চিন্তা ছিল না, কিন্তু সত্যি কথা বলতে এই স্টুডিওতে ঢোকার পরপরই একটা কথা মনে পড়লো। আমার একটা ক্লায়েন্ট দীর্ঘ কয়েক বছর আগে এসেছিল, রিসেন্ট আমাকে ফোনে জানালো সুখবরটি। বেশ কয়েক বছর আগে এসেছিল তখন একটাই সমস্যায় ভুগছিল। সেই বোনটি এবং তার হাজবেন্ড দুজনেই এসেছিল। বোনটির সন্তান আসছিল না, সন্তান রিলেটেড কিছু সমস্যায় ভুগছিল। ডক্টর দেখাচ্ছিল, কিন্তু সেভাবে রেজাল্ট যে পুরোপুরি পেয়েছে তা নয়। এবং আমার কাছে আসার পূর্বেই অলরেডি দুটো চাইল্ড মিসক্যারেজও হয়েছিল। হতাশা, মানসিক একটা হতাশায় পড়ে গিয়েছিল। তা আমার কাছে আসার পর আমি টোটাল ছকটা অ্যানালাইসিস করলাম। শুধুমাত্র ওই বোনটির নয়, ওই ভাইটিরও জন্মছকটা আমি অ্যানালাইসিস করেছিলাম। করার পর যেটা দেখলাম, পঞ্চম ভাবে কিছু ডিস্টার্ব ছিল, নবম ভাবটা ভালো ছিল, পঞ্চম ভাবটা ডিস্টার্ব ছিল, সপ্তম ভাবটা ডিস্টার্ব ছিল, নবম ভাবটা ভালো ছিল। আমি বোনটিকে বলেছিলাম টেনশন করো না, কিছু প্রবলেম আছে, অবশ্যই আছে, সেগুলোকে একটু সঠিকভাবে রেকটিফাইড করো, দেখবে এবার ফুটফুটে একটা সন্তান আসবে। এবং কষ্ট করে, অনেকটাই কষ্ট করে, খুব হাইফাই মানুষ নয়, অর্থনৈতিক দিক থেকে মধ্যবিত্ত মানুষ, একটু কষ্ট করে আমার কাছ থেকে রেমেডি করেছিল এবং জানালো চাইল্ড হয়েছে, বেশ কয়েক মাস হয়েছে। এটা একটা আনন্দের বিষয়। এবং সেই বাচ্চাটিকে দেখাবে বলেই আমার সঙ্গে যোগাযোগ করলো। এই যে ছোট ছোট যে বিষয়গুলো, এগুলো সত্যি আনন্দের। একটা মা যখন দুটো চাইল্ড মিসক্যারেজ হয়, তখন সে মা বুঝতে পারে তার উপর কতটা মানসিক চাপ, কতটা শারীরিক চাপ চলে আসে। কখনো কখনো সেই চাপ পারিবারিক দিক থেকেও চলে আসে। প্রথম সন্তান কোনো কারণে নষ্ট হলে ঠিক আছে, অসুবিধা নেই। সেকেন্ড যদি কখনো কোনোভাবে যদি নষ্ট হয়, তখন কিন্তু ফ্যামিলির মধ্যে যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই ওই মেয়েটির উপরে দোষটা চাপায়। এটা আমাদের সমাজের একটা, কি বলবো, সমাজের দিক থেকে এটাই করে, ওই মেয়েটির দোষ। কিন্তু ওই মেয়েটির পাশে ওর হাজবেন্ড ছিল, যে কোনো সেভাবে কিছু করে উঠতে পারেনি, কিন্তু মেন্টাল একটা তো চাপ ছিল, শারীরিক তো একটা চাপ ছিলই। ডক্টরকে দেখিয়েছেন, দীর্ঘদিন ধরে দেখাচ্ছিলেন, কিছুটা রিকভার করেছে, কিছুটা হয়নি। প্রবলেমটা কোথা থেকে হয়নি, কেন মিসক্যারেজ হয়েছিল? আজকের আমি আলোচনাটা সেইখান থেকেই শুরু করবো। আজ দেখুন, সন্তান হবার জন্য একজন মায়ের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, পাশাপাশি একজন বাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বাবা এবং মা দুজনের প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টার ফল স্বরূপ আসে সন্তান। কিন্তু আমরা যখন কোন একটা চার্ট বিচার করি, বাবার অবশ্যই ছকটা দেখা ভীষণভাবে দরকার, এবং মায়েরও দেখতে হয়। যেহেতু আলোচনাটা আজকে দীর্ঘায়িত করে উঠতে পারবো না সময়ের জন্য, সুতরাং আমি বাবার পার্টটাকে একটু সাইডে রেখে মায়ের পার্টটা নিয়ে আজকে আলোচনা করব। একজন মা মাতৃত্বের সুখ পাবে
কি পাবে না, সেটি তার জন্মকুণ্ডলিতেই আছে। সেই মা যখন নিজে জন্মগ্রহণ করেছিল, সেই মা নিজে যখন জন্মগ্রহণ করে, সেই জন্ম সময়, জন্ম টাইম এবং জন্মস্থানের উপর বেস করে, গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে, কিছু শুভ যোগের উপর ভিত্তি করে আমরা যে ছকটা নির্মাণ করি, যাকে আমরা জন্মকুণ্ডলী বলি, কালপুরুষের ছক বলি, কোষ্ঠী বলি, যাই বলি না কেন, এই জন্ম ছকের কয়েকটা সেক্টর, কয়েকটা ভাগ, কয়েকটা অংশ পার্ট বাই পার্ট দেখতে হয়। আমি জানি আমার অনুষ্ঠান অনেক জ্যোতিষ বন্ধু দেখেন, হ্যাঁ, সন্তান বিষয়ে সবাই কম বেশি জানেন, তবু একটু রিপিট, একটু আলোচনা। প্রথম বলবো সন্তান ভাব। সন্তান ভাব কোন হাউস? আমরা প্রত্যেকে জানি সন্তানের জন্য পঞ্চম ভাব, এটা একদম পুরো কমন একটা ব্যাপার। সন্তান দেখতে গেলে পঞ্চম ভাব দেখতে হবে। এই পঞ্চম ভাব আমরা দেখবো কোথা থেকে? আমরা যদি শুধুমাত্র লগ্ন ভাব থেকে, মানে লগ্নকে এক ধরে যদি পঞ্চম ভাব দেখি, সেটা কিন্তু একটা সূত্রের আংশিক হলো, পুরোটা হলো না। তাহলে পুরোটা কি? যেমন লগ্ন থেকে তার পঞ্চম দেখতে হবে, রাশি, রাশি বলে চন্দ্র, চন্দ্র কোথায় অবস্থান করছে, সেই চন্দ্র থেকে তার পঞ্চম ভাব দেখতে হবে। বৃহস্পতি যে সন্তান ভাব কারক গ্রহ, সেই বৃহস্পতি গ্রহের সাপেক্ষে, বৃহস্পতি যে হাউসে বসে থাকে সেখান থেকে কাউন্টিং করে 5 নম্বর ঘর। তাহলে কি বললাম? লগ্ন থেকে 5, রাশি থেকে 5, বৃহস্পতি থেকে 5 নম্বর হাউসগুলোকে আমাদের সবার আগে কাউন্টিং করতে হবে। 3টে সেক্টর বেরিয়ে গেল, এটা হাউস। এবং এই হাউসের লর্ড, মালিক কারা? আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করুন মেষ লগ্ন, মেষ লগ্ন সাপেক্ষে, মেষ লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘরের মালিককে বা পঞ্চম ঘরকে, সেটি হলো সিংহ। তার অধিপতিকে রবি। কোথায় অবস্থান করে আছে দেখতে হবে, দেখতে হবে। আবার মনে করুন বৃহস্পতি বসে আছে কর্কটে, বৃহস্পতি বসে আছে কর্কটে, কর্কট থেকে পঞ্চম ঘর বৃশ্চিক, তার মালিক কোথায় অবস্থান করছে। আবার মনে করুন রাশি মানে চন্দ্র, সে বসে আছে, মনে করুন, আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন মিনে বসে আছে, মিন হাউসে চন্দ্র বসে আছে, সেই চন্দ্রকে মানে মিনকে 1 নম্বর ধরে 5 নম্বর ঘরটা গুনুন, মানে কর্কট। এই কর্কটের অধিপতি কে? চন্দ্র। চন্দ্র কোথায় অবস্থান করেছে দেখতে হবে, মিনে বসে আছে। এবার যে ঘরে বসে আছে সেই ঘরের সঙ্গে সেই গ্রহের সম্পর্কটা কেমন? এই সম্পর্ক 3 প্রকারের: মিত্র, অতিমিত্র, শত্রু। মিত্র, অতিমিত্র, শত্রু। যে রবি বললাম সিংহ, মানে মীন রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি রবি, সেই রবি মনে করুন, আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন বসে আছে শনির ঘরে গিয়ে, শনির ঘরে। শনি এবং রবির কানেকশনটা কেমন? শত্রুতা। ফলে ডিসটান্স একটু কিন্তু দেবে। যোগ বিয়োগের এবার কাউন্টিং, একটা সাদা পেজ নিয়ে যোগ আর বিয়োগ, পার্সেন্টেজ, কোথাও 20, মানে 20%, কোথাও 50%, কোথাও 70%, কোথাও 10%, এবার কাউন্টিং করে বার করতে হয় এটা। তাহলে কি দেখতে হবে? প্রথম হলো ভাব, দেখতে হবে ভাবপতি, সেই ভাবের অধিপতি কোথায় বসে আছে, তার সঙ্গে সম্পর্ক কেমন। এত সহজ বিষয় নয় এটা, এত সহজ বিষয় নয়। পরবর্তী পার্টে যেটা দেখতে হবে, যে হাউসে বসে আছে তার আগে বা পরে কোন পাপ পীড়িত গ্রহ বসে আছে কিনা। অর্থাৎ ওপরেও পাপ, নিচেও পাপ, মাঝখানে যদি ভালো গ্রহটা থাকে
পাপ মধ্যাগত হয়ে রইল। আপনি একজন ভালো মানুষ, আপনার সামনে আপনার শত্রু, আপনার পেছনে আপনার শত্রু। ভাবুন তো, আপনি কি ফ্রি হ্যান্ডে কাজ করতে পারবেন? অর্থাৎ পাপ মধ্যাগত অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু সেই গ্রহটি খুব একটা ভালো রেজাল্ট দিতে পারে না। এই পঞ্চম পতি যেখানেই থাকুক, যদি দেখা যায় বেশ কিছু অশুভ গ্রহ দৃষ্টি প্রদান করছে, বিশেষ করে সমসপ্তম দৃষ্টি যদি প্রদান করে থাকে, তাহলে কিন্তু কখনোই শুভ রেজাল্ট দেয় না। এই সমসপ্তম দৃষ্টি ছাড়াও আরো কিছু দৃষ্টি থাকে, যেমন মঙ্গলের চতুর্থ আছে, চতুর্থ দৃষ্টি, মঙ্গলের সপ্তম দৃষ্টি আছে, মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে, মঙ্গলের দ্বাদশ দৃষ্টি আছে। রাহুর যদি বলি, রাহুর পঞ্চমে আছে, সপ্তমে আছে, নবমে আছে, দ্বাদশে দৃষ্টি আছে। ঠিক এইরকম বেশ কিছু গ্রহ আছে যাদের দৃষ্টিটা কোথায় পড়লো, এই কোথায় পড়লো দেখতে গিয়ে যদি ওরকম পঞ্চম ভাবের উপরে যদি পড়ে, বেশ কিছু অশুভ গ্রহের দৃষ্টি যদি পঞ্চম ভাবের উপরে পড়ে, তাহলে জানবেন কিছু তো ডিস্টার্ব আসবে, কিছু তো ডিস্টার্ব আসবেই। কখনো কখনো আমি নিজে দেখেছি বেশ কিছু অশুভ গ্রহ, যেমন শনি রাহু। শনি রাহু একত্রে থাকলে যে যোগ তৈরি হয় তাকে বলে ছন্ন ছাড়া যোগ। শনি কেতু, রবি রাহু, রাহু মঙ্গল, শনি মঙ্গল, বেশ কিছু অশুভ গ্রহ যখন একসঙ্গে থেকে একটা অশুভ যোগ তৈরি করে, যোগ, এই যোগ বলতে প্লাস ওই যোগ নয়, এই যোগ হলো কিছু ক্ষতি সাধন করবার যোগ। যদি সেই অবস্থাতে এই পঞ্চম হাউসে যদি বসে থাকে শনি মঙ্গল, ছন্ন ছাড়া যোগ, রবি রাহু গ্রহণ দোষ যদি এই পঞ্চম ভাবের উপরে যদি পড়ে থাকে, তাহলে কিন্তু সহজে সন্তান প্রাপ্তিতে বাধা দেবেই। পার্ট বাই পার্ট এগুলো অ্যানালাইসিস করে বার করতে হয়। এটাই 2 মিনিটের জন্য কিন্তু এগুলো সম্ভব নয়। আমরা যে সমস্ত গ্রহ নিয়ে আমরা কালচার করি, এই গ্রহদের মধ্যে আবার দুটো ভাগ আছে। একটা ভাগ হলো বিচ্ছেদকারী গ্রহ, বিচ্ছেদ, নামের মধ্যেই বুঝতে পারছেন, বিচ্ছেদ, সেপারেশন। তারা কারা? 5টা গ্রহ আছে সেপারেশন, বিচ্ছেদকারী গ্রহ, রবি, শনি, রাহু, মঙ্গল, কেতু। এই 5টি গ্রহ কোনোভাবে অশুভ অশুভ সংযোগের মধ্যে থেকে যদি এই পঞ্চম ভাবগুলোতে যদি অবস্থান করে, তাহলে কিন্তু সন্তান প্রাপ্তিতে মারাত্মক প্রবলেম নিয়ে আসে। পঞ্চম ভাব যেখানে সন্তান লালিত পালিত হয়ে ওঠে, সেই পঞ্চম ভাবে এই সমস্ত অশুভ গ্রহগুলি যদি নিজে অধিষ্ঠান করে, নিজে যদি অবস্থান করে, নিজে যদি দৃষ্টি প্রদান করে, পাপ মধ্যাগত যদি হয়ে থাকে, তাহলে আপনি জানবেন সন্তান প্রাপ্তিতে আপনার সমস্যা হবেই। আমরা পঞ্চম থেকে প্রথম সন্তান বিচার করে থাকি, ফার্স্ট চাইল্ড, পঞ্চম ভাব থেকে বিচার করি। প্রশ্ন জাগবে তো, তাহলে সেকেন্ড চাইল্ড আমরা কোথা থেকে বিচার করব? সেকেন্ড চাইল্ড বিচার করা হয় সপ্তম ভাব থেকে, 7th। যে বোনটি এসেছিল তার ওই পঞ্চমে জায়গাটাও ড্যামেজ ছিল, তার সপ্তমে জায়গাটাও ডিস্টার্ব ছিল। এগুলো তো জানতে হবে, এত ইজি নয়। এই পঞ্চমে ডিস্টার্ব থাকার কারণে আমি প্রথমেই বলেছি তার ফার্স্ট চাইল্ডটা নষ্ট হবে বা যেন তেন কারণে ডিস্টার্ব হবে। সপ্তম ভাব ডিস্টার্ব,
সন্তান রিলেটেড সেকেন্ড, সেখানেও ডিস্টার্ব এসেছিল। আমরা 3 নম্বর সন্তান বিচার করি নবম ভাব থেকে 9, 4 নম্বর বিচার করি একাদশ। ওই বোনটির আমি 9 জায়গাটা ভালো পেয়েছিলাম, 9 স্থানটা ভালো পেয়েছিলাম, আমি ভালো পেয়েছিলাম একাদশ, একাদশ মানে প্রাপ্তি, ভালো পেয়েছিলাম 3য় স্থান, ভালো পেয়েছিলাম 4র্থ স্থান লগ্ন থেকে। এই 3য় 4র্থ কি? 3য় 4র্থ হলো সন্তান রিলেটেড কিছু বিষয়, কিছু গুপ্ত বিষয়, যেটা আমি এই মুহূর্তে অ্যানালিসিস করছি না। অনেক কষ্ট করে শিখেছি, অনেক বই ঘাটতে হয়েছে আমায়। সন্তানের জন্য আমরা 5 নম্বর ঘর দেখি, এটা ঠিক কথাই, কিন্তু 3-4-এর ভূমিকাও অনেক বেশি। অনেক সময় দেখি, কিছু মনে করবেন, অনেক মা বোন আমার অনুষ্ঠান দেখছেন, কিছু মনে করবেন না। অনেক সময় হয় মা বা বোনেরা, দিদি যারা আছে তারা বিবাহের পর পর সন্তান নেবে না, পারিবারিক কিছু কারণের জন্য হোক, প্রতিষ্ঠার জন্য হোক, সেই নেবে না করতে গিয়ে হয়তো 2 বছর 4 বছর 5 বছর ওয়েট করে গেছে। এই 2 বছর 5 বছর সন্তান না নেওয়ার জন্য কোনো হয়তো মেডিসিন তারা ব্যবহার করেছে। পরবর্তীতে দেখা যায় এই মেডিসিনই তার সন্তান প্রাপ্তিতে অনেক সময় বাধা দান করছে। সব ক্ষেত্রে করে না, কিন্তু অনেক ক্ষেত্রে করে। এই যে সিস্টেমটা, এই যে মেডিসিন রিলেটেড যে বিষয়টা, এটা ওই 3-4-এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি বলতে চাচ্ছি যে আমি মদন সরকার বলছি। আমার হচ্ছে ডেট অফ বার্থ 14/4/1968 আর সকাল 9টার সময় জন্ম। আপনি কোথা থেকে বলছেন? আমি যতটা কলকাতা 68 থেকে বলছি। আপনি কলকাতা থেকে বলছেন? হ্যাঁ। কলকাতার কোথায় বুঝলাম না? কলকাতা যোধপুর পার্ক থেকে। যোধপুর পার্ক। আপনি আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ। আপনার নামটি আমায় বলুন। মদন সরকার বলছি। মদন সর্দার। আপনার ডেট অফ বার্থ বলুন এইবার। 14/4/68। 14/4/1968। জন্ম সময় বলুন। না, সকাল 9টায়। সকাল 9টা। জন্মস্থান কলকাতা? হ্যাঁ। না, জন্মস্থান হচ্ছে তোমার ওই ক্যানিংয়ে, মামার বাড়িতে জন্ম, ভুজিয়া শরীরে। ক্যানিং এ? দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ বুঝতে পেরেছি, মামার বাড়িতে হয়েছে। বুঝতে পেরেছি। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো রবিবার, সানডে। হ্যাঁ। রবিবারে জন্মগ্রহণ করেছিলেন। আপনার তুলা রাশি। আপনি টিভির সাউন্ডটা মিউট করুন, টিভির সাউন্ড বন্ধ করুন। টিভির সাউন্ড মিউট করুন, নাহলে আমি ফোন কেটে দেবো। আপনার রাশি হলো তুলা রাশি, মিথুন লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে আপনার বর্তমানে। 1 2 3 4 5 6 7 8 9 10। কি করেন আপনি? আমি একটু বেসরকারি একটা কাজকর্ম করি। ওকে, আপনার প্রশ্ন কি আছে বলুন। বলছি আমার সমস্যা হচ্ছে, আমি যে কাজ করছি সমস্ত কাজ আমার বিফলে যাচ্ছে। যে কাজটা করছি সে কাজটা আমার পুরোপুরি হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আর স্বাস্থ্যটা পুরো ভেঙে যাচ্ছে। তাছাড়া চিন্তা অধৈর্য হয়ে পড়ছি। কি কারণ, তার প্রতিকার একটু আমি জানতে চাই। দেখুন, কারণ শুনে লাভ নেই। আপনার এই যে অবস্থাটা তৈরি হয়েছে, আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে কেউ সুইসাইড করেছিল? বাড়ির আশেপাশে? হ্যাঁ, বাড়িতে বা বাড়ির আশেপাশে সুইসাইড বা হঠাৎ আকস্মিক মৃত্যু ঘটেছিল কারোর? হ্যাঁ, আকস্মিক মানে কি কোনো দুর্ঘটনা কি না? হ্যাঁ, দুর্ঘটনা অবশ্যই। হ্যাঁ, আমার ওই কাকা একটা মারা গেছিল বাথরুমে পড়ে। পরপর গত বছরে 3 মাসের মধ্যে 3 জন মারা গেছে। একদম, কারণ আপনার বাস্তু মারাত্মকভাবে ডিস্টার্ব। বাস্তু? আপনার বাড়ি বাস্তু মারাত্মকভাবে ডিস্টার্ব। আচ্ছা।
আপনি একটা ভালো আম চারা নিয়ে গেলেন কোথাও থেকে, একটা ভালো আম গাছ আপনি নিয়ে গেলেন, আপনি ভালো জল ভালো সার নিয়ে গেলেন, কিন্তু যেখানে ওই আম গাছটি লাগাচ্ছেন রোপণ করছেন সেই মাটিটা যদি ভালো না হয় গাছটা কি ভালো হবে? না, সে তো ভালো হবে না। হতে পারে? না, সে তো ভালো হতে পারে না। তাতে আপনি যতটাই জল দিন যতটাই সার দিন, আচ্ছা, আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার ভাবে পাচ্ছি, পরিষ্কার আপনার বাস্তু মারাত্মক খারাপ। এই বাস্তু প্রবলেম সবার আগে ক্লিয়ার করুন। আচ্ছা, এবং পাশাপাশি আপনার যে কোনো হওয়া কাজ, আপনি নিজেও বললেন আমিও বলছি, আপনার যে কোনো হওয়া কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে, আপনি যে পরিমাণ পরিশ্রম করেন সেই অনুযায়ী আপনার আয় উন্নতিও নেই। বাড়িতে কেউ না কেউ রোগ ভোগেও ভোগেন, ওষুধ ডাক্তার ডাক্তার ওষুধ লেগে আছে। কি বললাম বুঝতে পারছেন? বাস্তু সমস্যাটাকে সবার আগে কাটাতেই হবে। কি বললাম বুঝতে পেরেছেন? বলুন কি বলছেন, বলুন বলুন। আপনাকে যোগাযোগ করতে হবে আমার সঙ্গে, আপনাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ না করলে কি করে হবে? আপনি কোথায় কোথায় থাকেন এখন? আমি যোধপুর পার্কে থাকি। যোধপুর পার্কে থাকেন। আপনি যদি মনে করেন আমি বালিগঞ্জের গড়িয়াহাটে প্রতি বুধবার করে বসি, বালিগঞ্জের গড়িয়াহাটে প্রতি বুধবার আমাকে পাচ্ছেন। সোমবারে পাবেন দমদমে, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, মাসের 2টো শনিবার বর্ধমান, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর, আর 2টো শনিবার শেওড়াফুলি। তবে শেওড়াফুলিতে এই মুহূর্তে বন্ধ আছে। যারা দূর দূরান্ত থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন ভাবছেন দুলাদাকে দেখাতে হবে একটু, কিন্তু দেখাবো কি করে? শিলিগুড়ি ময়নাগুড়ি থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, আগরতলা থেকে শুরু করে, শিলচর থেকে শুরু করে, যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, যারা এই মুহূর্তে আমার ওই অনুষ্ঠান দেখছেন, ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা থেকে আমার এই অনুষ্ঠান যারা দেখছেন, উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা ভাবছেন দুলাদাকে দেখাবো, দেখানো দরকার, কিন্তু কলকাতা তো আসতে পারছি না, কি করব? অনলাইন পরিষেবা আছে। দুলাদা আপনাদের বাড়ির ছেলে মনে করুন, দুলাদা আপনার ভাই মনে করুন, দুলাদা আপনার দাদা এটা মনে করুন। অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন, দেখবেন সহজেই আপনারা আমাকে খুঁজে পাচ্ছেন। সমস্যা থাকতেই পারে, সেখান থেকে বেরোতে হবে, সমাধান চাই, আর সমাধানের জন্য যোগাযোগ করতে হবে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।